সো আমরা যখন মেশিন লার্নিং অ্যালগোরিদম তৈরি করব বা ডাটা মাইনিং অ্যালগোরিদম তৈরি করব, আমরা ডাটা সেট থেকে আসলে প্র্যাকটিক্যালি যখন আপনারা হয়তো অনেকে মেশিন লার্নিং নিয়ে পরবর্তীতে প্রজেক্ট করবেন, আপনারা দেখবেন যে আপনাদেরকে সুপারভাইজ আপনার যার আন্ডারে কাজ করবেন বা একটা রিসার্চ পাবলিকেশন করতে যাচ্ছেন, আপনার ইন্টেনশন থাকবে যে অ্যাকুরেসি বাড়াতে থাকবো। কারণ আপনি তো ট্রেনিং ডাটা নিয়ে কাজ করতেছেন, মডেলটাকে বিভিন্ন ভাবে মডিফাই করে করে অ্যাকুরেসি 70% থেকে আপনি 90% নিয়ে গেছেন। একটু পরে দেখা যাচ্ছে আপনার অ্যাকুরেসি 100 এর কাছাকাছি চলে আসছে। আপনি যদি ওভার ফিটিং এর কনসেপ্ট মাথায় না রাখেন, আপনি তো বলবেন বা আমার মডেল খুব সুন্দর কাজ করতেছে, 98% অ্যাকুরেসি গেইন করছে, তার মানে আমার মডেলটা খুবই ভালো। কিন্তু যখন আপনার সুপারভাইজার আননোন একটা ডাটা সেট দিয়ে আপনার মডেলটা ট্রেন করতে যাবে, টেস্ট করতে যাবে, সে দেখতেছে আননোন ডাটা সেটের উপর আপনার মডেলটা মাত্র 60% কি করতেছে, আপনার মডেলটা 60% অ্যাকুরেসি দেখাচ্ছে। তার মানে আপনার মডেলটা নোন ডাটা সেটে যেটা নিয়ে আপনি মডেলটা তৈরি করছেন সেখানে 99% অ্যাকুরেসি দেখালেও আসলে আপনার মডেলটা ভালো না। তখন ওই প্রবলেমটা আমরা তখন ওভারফিটিং এর প্রবলেমটাকে আবার সলভ করতে হয়, ব্যাক ট্র্যাকিং করে আমার মডেলের কমপ্লেক্সিটি কমায় কমায় আমার ট্রেনিং অ্যাকুরেসি এবং টেস্ট অ্যাকুরেসিটা অলমোস্ট একই লেভেলে রাখতে হয়। হ্যাঁ, সো এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখাইছি আমাদের, আমি এই কোডটা একটু আপনাদের দেখাই। এখানে আমি আসলে খুব একটা ছোট্ট এক্সাম্পল দেখাইছি যে ব্রেস্ট ক্যান্সারের একটা ডাটা সেট আছে। এটা হচ্ছে পাইথনের ভিতরে ওখানে টেস্টিং এর জন্য বিল্ডিং করাই আছে। হ্যাঁ, সেই ডাটা সেটটাকে নিয়ে আমরা একটা ডিসিশন ট্রি তৈরি করব প্রথমে। এরপরে দেখব প্রথমে আমরা একটা সিম্পল ডিসিশন ট্রি তৈরি করব, এরপর হচ্ছে একটা কমপ্লেক্স ডাটা সেট তৈরি করব। আমরা যত বেশি কমপ্লেক্স করব আমার ওভারফিটিং, এই ডাটা সেটে আসলে ওভারফিটিং প্রবলেমটা বোঝা যাবে না, কারণ খুবই ছোট ডাটা সেট। তো আমরা যদি জাস্ট একটা ইলাস্ট্রেশন দেখানোর জন্য, তো আমরা অনেকে হয়তো আসি না এখানে যারা আগে কখনো কাজ করি নাই পাইথনে, তো তাদের আমি একবার ইন জেনারেলি যদি বলি যে আমরা পাইথন দিয়ে মেশিন লার্নিং মডেলগুলো এখন সব থেকে বেশি ইমপ্লিমেন্ট করি, বা মেশিন লার্নিং মডেল ইমপ্লিমেন্ট করার জন্য এখন মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন প্রোগ্রামিং। তো পাইথনে যখন আমরা এই কাজটা করতে চাচ্ছি, আমাদের প্রথমের কাজ হচ্ছে এনভায়রনমেন্ট সেট আপ করা। লাকিলি এখন আমাদের আর এনভায়রনমেন্ট সেট আপটা খুব একটা ঝামেলা নিতে হয় না, কারণ গুগল আমাদের পাইথনের মডেল ডেভেলপ করার জন্য বিল্ড ইন একটা এনভায়রনমেন্ট দিয়ে দিচ্ছে, তাই না, যেটার নাম হচ্ছে গুগল কোল্যাব বা কোল্যাবরেটরি। এই গুগল কোল্যাবে জাস্ট অ্যাক্সেস করার জন্য আমাদের কি করতে হবে, আমার ব্রাউজারে আমার জিমেইলে লগ ইন করা থাকলেই হবে। তো আমি জাস্ট কি করতেছি, গুগল কোল্যাবে যদি আমি ঢুকি, কোল্যাব বা কোল্যাবরেটরি, গুগলের কোল্যাবে ঢুকলে আমার একটা এনভায়রনমেন্ট তৈরি হবে যেখানে আমি কোড এক্সিকিউট করতে পারবো। আর আমার হচ্ছে কোডগুলো স্টোর হবে কোথায়, বা আউটপুট গুলো গুগল ড্রাইভে। সো আমি যদি এই অংশটা ধরেন এখান থেকে একটা নিউ ফাইল তৈরি করতে চাই, নিউ নোটবুক নিলাম। নিউ নোটবুক নেওয়ার পরে আমি জাস্ট এখানে রিনেম করে নিলাম যে ওভার ফিটিং ক্লাস। হ্যাঁ, এই নামে ফাইলটা তৈরি করলাম। সো আমাদের নরমালি এই ছোট ছোট মডেলের জন্য যে এনভায়রনমেন্ট এখানে আছে এটাতে কানেক্ট করলে হবে। আমার মেশিন লার্নিং মডেলটা যদি খুবই কমপ্লেক্স হয়, এই ক্ষেত্রে আমরা এনভায়রনমেন্টটা চেঞ্জ করে নিতে পারবো। ভিউ ম্যানেজ রিসোর্সে যে এখান থেকে আমরা সিপিইউ এর পরিবর্তে জিপিইউ সিলেক্ট করে নিতে পারবো। হ্যাঁ, চেঞ্জ রান টাইম, আমরা যদি খুব হাই এক্সেলারেশন দরকার হয়, আমরা অনেক বিশেষ করে যখন আমি আপনারা ইমেজ প্রসেসিং এর যদি কাজ করতে চান, তখন আপনার জিপিইউ সিলেক্ট করে নিলে আপনার মডেলটা অনেক দ্রুত কাজ করবে। রান টাইমে গিয়েও তো জিপিইউটা চেঞ্জ করা যাচ্ছে। হ্যাঁ, চেঞ্জ রান টাইমে যেতে হবে আমাকে। এই কানেক্টেড এরোতে যে চেঞ্জ ম্যানেজ রিসোর্স বা ভিউ রিসোর্সের যে চেঞ্জ জিপিইউ সিলেক্ট করে নিতে পারি। এখন যদি আমি কালেক্ট করতে পারি জিপিইউ, হয়তো আপনার জিপিইউটা আমরা সবসময় পাই, ওখানে হাই স্পিড টিপিইউ আছে, টিপিইউটা নরমালি আমরা অ্যাভেলেবেল পাই না, কারণ ওদের খুবই অল্প কিছু টিপিইউ থাকে। তো আমাদের লেভেলে মেশিন লার্নিং এর যতটুকু কাজ তার জন্য আমার জিপিইউ পর্যন্ত যথেষ্ট। দেখেন আমার জন্য রিসোর্স দেওয়া হয়েছে হচ্ছে 12 জিবি র্যাম, আবার হচ্ছে মোটামুটি 80 জিবির মতো হার্ড ডিস্ক দেওয়া হয়েছে। আমাদের জন্য এটা মোর দেন এনাফ। হ্যাঁ, এখন
আমরা স্যার একটা কোশ্চেন স্যার, জি প্লিজ। ফাইলের যে নাম দিয়েছেন স্যার ওভারফিটিং ক্লাস ডট দিয়ে একটা যে এক্সটেনশন আছে, এটা কি এক্সটেনশন স্যার? আইপাইএনবি, এটা হচ্ছে পাইথনের একটা পাইথনে গুগল করলে আমরা আইপাইএনবি এক্সটেনশনটাও চলে আসে। আবার আমরা যখন নরমালি আমাদের নরমাল পিসি সেটআপে কাজ করি তখন ডট পাই এক্সটেনশন আসতে পারে। পাইথনের দুইটাই ভ্যালিড এক্সটেনশন, একটা আইপাইএনবি আর একটা হচ্ছে ডট পাই। হ্যাঁ, ওকে স্যার, সো থ্যাংক ইউ স্যার। এই হচ্ছে এটা হচ্ছে কোর্স কার্সর, যেখানে আমরা কোডগুলো লিখতে পারবো। তো এখানে আমরা গ্রুপ প্র্যাকটিস যেটা করি, আমরা নরমালি হচ্ছে কোড ব্লকস বা অন্যান্য টুলের মতো পুরো কোডটাকেই একটা কার্সরের সেল, এটাকে আমরা সেল বলি, একটা সেলের মধ্যে পেস্ট করতে পারতাম। বাট যে এরর গুলোকে ফাইন্ড আউট করার জন্য বা ডিবাগিং এর সুবিধার জন্য আমরা এরকম ছোট ছোট সেল তৈরি করে কাজ করি। যেমন আমি যদি প্রথম কোড সেগমেন্টটুকু দেখি, আমাদের যে প্রথম অংশে আমাদের প্রথম কাজ কি বলছে দেখেন, আমার এই ডাটা সেটে প্রথমে আমরা ডাটা সেটটাকে আগে লোড করে নিব। কোন ডাটা সেট নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি? স্কেলান, যে পাইথনের যে বিল্ডিং মডিউল আছে মেশিন লার্নিং এর জন্য, ওই স্কেলানের মধ্যে ব্রেস্ট ক্যান্সার ডাটা সেট একটা বিল্ট ইন দেওয়া আছে, ওরা অনেকগুলো বিল্ট ইন ডাটা সেট দিয়ে রাখছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে স্কেলান ডাটা সেট থেকে ওই ব্রেস্ট ক্যান্সার ডাটা সেটটাকে আমরা লোড করে নিব। আর আমাদের ডাটা সেটটার মধ্যে নরমালি যদি ধরেন 500 ডাটা থাকে, আমরা সেই ডাটাটাকে কি করে নিব? দুইটা ক্যাটাগরিতে ভাগ করে নিব, একটা হচ্ছে ট্রেনিং ডাটা আর একটা হচ্ছে টেস্ট ডাটা। সো আমরা এই জন্য ট্রেনিং এবং টেস্টের ভাগ করার জন্য এই ট্রেন টেস্ট স্প্লিটটাকে ইম্পোর্ট করে নিব। এই ফাংশনটা কি করতেছে? আমরা ব্রেস্ট ক্যান্সার ডাটা সেটটাকে লোড করতেছে। তারপরে ডাটা সেটটাকে লোড করে এক্স আর ওয়াই দুইটা ভাগে ভাগ করতেছে। এক্স এর মধ্যে থাকবে ট্রেনিং ডাটা আর ওয়াই এর মধ্যে, সরি, এক্স এর মধ্যে থাকবে অ্যাট্রিবিউট গুলো আর ওয়াই এর মধ্যে থাকবে হচ্ছে আমার ক্লাসটা, যে সে ব্রেস্ট ক্যান্সারের রোগী, ইয়েস অর নো। এই লাইনটাতে আমার ডাটাটাকে আমরা ওইভাবে স্প্লিট করে ফেলতেছি। আর লাস্টের লাইনে কি করতেছি? আমার পুরো ডাটা সেটটাকে আমরা 30% ভাগ করতেছি। তার মানে হচ্ছে আমি 70% ডাটাকে এক্স ট্রেন আর ওয়াই ট্রেনে নিয়ে যাচ্ছি, আর 30% হচ্ছে এক্স টেস্ট আর ওয়াই টেস্ট, মানে ওই 30%টা মূলত আমরা টেস্টিং এর জন্য ইউজ করবো। এখানে 0.3 না দিয়ে যদি 0.2 দেন, তাহলে আপনার টেস্টিং এর ডাটা কত পার্সেন্ট হবে? 20% হবে টেস্ট ডাটা আর 80% হবে ট্রেনিং ডাটা। এই সেগমেন্টটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা? নাই। তাহলে আমরা জাস্ট এই সেগমেন্টের কোডটা আমি অলরেডি এখানে করে রাখছি। আমি যদি এটাকে একটু জাস্ট প্রথম সেল থেকে আমি এখানে কপি নিলাম, এখানে একটা প্যারামিটার আছে যেটা আমি বলি নাই, র্যান্ডম স্টেট। এটা নিয়ে আমরা একটু পরে এই লেকচারের লাস্টের দিকে আলোচনা করব। হ্যাঁ, এটা হচ্ছে ডিফল্ট প্যারামিটার। তো আমরা হচ্ছে প্রথম সেলটুকু আমরা কেন পুরো কোডটা একবারে করলাম, রান করলাম না, কারণ কোথাও যদি কোনো এরর আসে তাহলে পুরো স্ট্যাকেই এরর দেখাবে। এই জন্য সুবিধার জন্য আমরা প্রথম অংশটুকু একটা সেলে নিয়ে সেলটাকে রান দিলাম। প্রথম রানটুকু একটু সময় লাগে, কারণ হচ্ছে মডেলটা কানেক্ট হয়। দেখেন এখানে টিক চিহ্ন আসছে, তাই না? তার মানে আমার আউট মডেল এই অংশটুকু সাকসেসফুলি আমার রান করতে 1 সেকেন্ড সময় রাখছে আমার। এরপর আমি সেকেন্ড আর একটা কোড সেল তৈরি করলাম। এগুলো কি আমি বেশি ডেসক্রিপশনে যাচ্ছি? দরকার আছে কি আপনাদের, নাকি আমি সরাসরি কোডটা রানে চলে যাব? আছে স্যার, আছে স্যার, বলেন স্যার। স্যার বলে দেন, অনেকে তো করেনি, তাহলে বললে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আপনি ডিটেইলসই বলেন, সমস্যা নেই। এখন যে অংশটুকু আমার এখানে আছে আমি সরাসরি যেতে চাই। তাহলে আমি সেকেন্ড সেলে দেখেন, সেকেন্ড সেলটাতে আমরা কি করছি? একটা সিম্পল ডিসিশন ট্রি মডেল তৈরি করতেছি। হ্যাঁ, এই সেলটা যদি আসে তাহলে প্রথম সেলটা আমি আর ওইটাতে বারবার কপি না করে একটা একটা করে সেল ধরে ধরে এখানে আলোচনা করব। তাহলে এই প্রথম যে সেল আমার মার্ক করে, এই সেলটাতে মূলত আমরা কি কি কাজ করলাম বলেন তো? প্রথমে আমরা ওই স্কেলার হচ্ছে পাইথনের একটা বিল্ট-ইন লাইব্রেরি, যেখান থেকে আমরা ব্রেস্ট ক্যান্সার ডাটা সেটটাকে লোড করলাম বা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে সেটা আমরা ডাটা নামে একটা ভেরিয়েবলের মধ্যে লোড করলাম। এবার কি করছি? আমরা ওই ডাটা সেটটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। এক্স হচ্ছে একটা অ্যাট্রিবিউট সেট, যেখানে ওই ডাটা সেটে যা যা অ্যাট্রিবিউট ছিল, যে তার ব্লাড প্রেশার কত, তার পালস কত ইত্যাদি সব অ্যাট্রিবিউট গুলো রাখছি আমরা এক্স এর মধ্যে। আর ওয়াই এর মধ্যে শুধুমাত্র তার ক্লাস অ্যাট্রিবিউট রাখছি, যে সে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, ইয়েস অর নো। নো সেটা হচ্ছে ওয়াই এর মধ্যে রাখলাম আমরা, টার্গেট সেটাকে বলতেছি।
এরপরে আমরা কি করছি, লাস্ট স্টেপে আমরা ডাটা সেটটাকে স্প্লিট করছি। কিভাবে স্প্লিট করছি, আমি টেস্ট সাইজ দিলাম 0.2, তার মানে আমরা 20% ডাটা টেস্টের জন্য আলাদা করে রেখে দিচ্ছি। কার মধ্যে রাখছি, এক্স টেস্ট আর ওয়াই টেস্টের মধ্যে। এক্স টেস্টে হচ্ছে ওই টেস্ট ডাটাগুলোর অ্যাট্রিবিউট আছে, আর ওয়াই টেস্টের মধ্যে কি আছে, টেস্ট ডাটাগুলোর ক্লাস আছে। আর বাকি 80% ডাটা আমরা কার মধ্যে রেখে দিলাম, ট্রেনিং এর জন্য, মডেল বানানো বা ডিসিশন ট্রি তৈরি করার জন্য আমরা রেখে দিলাম। তো এই অংশটাকে এবার আমি রান করে ফেলি। হ্যাঁ, তো দেখেন প্রথমটা একটু সময় লাগতেছে, যেহেতু রিসোর্স অ্যালোকেট হচ্ছে। রিসোর্স অ্যালোকেট হওয়ার পরে আমার এই মডেল এইটুকু রান হয়েছে সাকসেসফুলি। এবার সেকেন্ড কাজ কি আমাদের, সেকেন্ড কাজ হচ্ছে আমরা এখন পর্যন্ত কোন ক্লাসিফিকেশন অ্যালগরিদম আমরা শিখছি বলুন তো, ডিসিশন ট্রি আমরা শিখছি, তাই না? সো স্কেলানের ভিতরে বহু ক্লাসিফিকেশন অ্যালগরিদম আছে, আমরা অ্যাটলিস্ট 5-6টা তো শিখবই থিওরি ক্লাসে। আজকে আরেকটা পদ্ধতি শিখবো। তার মধ্যে আমরা যেহেতু ডিসিশন ট্রিটাকে শিখছি, তো আমরা ডিসিশন ট্রিটাকে ইম্পোর্ট করে নিলাম। এরপরে কি করলাম, আমরা একটা মডেল তৈরি করব। এখন মডেল তৈরি করার জন্য আমি গতদিন আমরা কিভাবে মডেল তৈরি করছিলাম, ম্যানুয়ালি হাতে ক্যালকুলেট করে করে, তাই না? এবং আমি আপনাদের কিন্তু ক্লাসে বলছিলাম যে আমরা এত কষ্ট করে করতেছি, কিন্তু পাইথনের বা প্রোগ্রামের তো এত কষ্ট করে করতে হবে না, ওর ভিতরে এই লজিক গুলো দেওয়াই আছে। সো আমরা সিম্পলি মডেলটাকে তৈরি করতেছি ডিসিশন ট্রি ক্লাসিফায়ার এই ফাংশন দ্বারা, এটা বিল্ট ইন ফাংশন স্কেলানের। সো এটা দ্বারা মডেল 1 এর তৈরি হচ্ছে, এবং ওই মডেল 1 ডাটা লার্ন করার জন্য আপনি যে ট্রেনিং ডাটাটা অলরেডি তৈরি করে রেখে আসছেন আগের সেলে, এক্স ট্রেনিং আর ওয়াই ট্রেনিং, সেই ট্রেনিং ডাটাটাকে এই মডেলে আমরা যদি পাস করি, সে ওই ডাটার উপর ভিত্তি করে একটা সিম্পল ডিসিশন ট্রি মডেল তৈরি করলো। এটুকু কি বুঝতে পারছি? জি স্যার। তো এটাও রান হয়েছে আমাদের। এরপরে আমরা কি বলতেছি, আমাদের এখানে উদ্দেশ্য কি ছিল, যদি শুধুমাত্র ডিসিশন ট্রি ক্লাসিফায়ার তৈরি করা হতো, তাহলে আমরা সিম্পলি এরপরে এই মডেলটার জন্য অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল এগুলো আউটপুট জেনারেট করতাম। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে আমরা আজকে মূলত কি দেখতেছিলাম, ওভারফিটিং। তো আমরা বলতেছি এখন যদি আমরা তো প্রথমে সিম্পল একটা মডেল তৈরি করলাম, ওভারফিটিং এর রিজন আমরা কি বলছিলাম, একটা মেজর রিজনটা যে আমার যদি মডেলটা অনেক বেশি কমপ্লেক্স হয়, তো আমরা একটা কমপ্লেক্স মডেল তৈরি করতেছি। দেখেন আমরা প্রথমে একটা সিম্পল মডেল তৈরি করছিলাম কিভাবে, ডিসিশন ট্রি ক্লাসিফায়ারে র্যান্ডম স্টেট এই প্যারামিটারটা পাস করে। এবার আমরা মডেল 2 তৈরি করতেছি, যেটা একটা কমপ্লেক্স ডিসিশন ট্রি মডেল। সেখানে আমরা ম্যাক্সিমাম ডেপথ বলে দিচ্ছি হচ্ছে 20টা, তার মানে সে 20টা লেভেল পর্যন্ত। দেখেন আমরা খেয়াল করে দেখেন, আমরা গতদিন যে মডেলটা তৈরি করছিলাম, 3 লেভেল ছিল মাত্র 3টা লেভেল, এখানে আমরা 20টা লেভেল তৈরি করতে বলতেছি। তার মানে মডেলটা কি অনেক কমপ্লেক্স হয়ে যাবে না? যদি আপনার ডাটা সেট অনেক বড় হয়, আপনি 20টা বা 30টা ডেপথ নিয়ে যদি আপনি মডেল তৈরি করতে বলেন, এই নাম ম্যাক্স ডেপথে আপনি যত বাড়াইতে থাকবেন, মডেলটা তত বেশি কমপ্লেক্স হতে থাকবে। তো আমরা সেকেন্ড মডেল তৈরি করলাম, মডেল 2, এবং সেটা আবার আমরা ওই ট্রেনিং এবং টেস্ট ডাটা দ্বারা আবার আমরা কি করলাম, এটাকে এভালুয়েট করলাম বা মডেলটাকে লার্ন করাইলাম। তাহলে এখন আমাদের টোটাল আমাদের কাছে কয়টা মডেল আছে, 2টা। মডেল 1টা ছিল সিম্পল মডেল, আর মডেল 2টা হচ্ছে আমার কমপ্লেক্স মডেল। এবার আমাদের কাজ হচ্ছে এই 2টা মডেলের আউটপুট জেনারেট করা। কি কি আউটপুট জেনারেট করবো আমরা, ওই যে আমরা যেগুলো ক্যালকুলেট করা শিখছি, প্রিসিশন ক্যালকুলেট করা শিখছি, রিকল, তারপরে F1 স্কোর, অ্যাকুরেসি, এগুলো আমরা ক্যালকুলেট করব। এই ক্যালকুলেট করার জন্য স্কেলানের ম্যাট্রিক্স এর ভিতরে অ্যাকুরেসি স্কোর আর ক্লাসিফিকেশন রিপোর্ট 2টা ফাইল আছে, এই দুটাকে আমরা ইনপুট করে নিলাম। এখন দেখেন প্রথমে আমরা প্রেডিকশন করতেছি, প্রথম মডেলটাকে আমরা প্রেডিক্ট করে তার আউটপুটটাকে ওয়াই প্রেডিক্ট মডেল নামে এই ভেরিয়েবলের মধ্যে রাখতেছি। তাহলে আমরা মডেল 1 ডট প্রেডিক্ট করতেছি। কোন ডাটাকে আমরা প্রেডিক্ট করব বলেন তো, যেটা টেস্টিং এর জন্য আমরা রেখে দিয়েছি এক্স টেস্ট, সেটাকে মডেল 1 দ্বারা প্রেডিকশন করলাম, সেটাকে আবার আমরা মডেল 2 দ্বারাও প্রেডিক্ট করলাম। তো আমাদের যেটা টেস্টিং ডাটা 20% আমরা রেখে দিয়েছিলাম, সেটা আমরা মডেল 1 এর উপর প্রেডিকশন করলাম, মডেল 2 এর উপর প্রেডিকশন করলাম। এখন আমাদের কাজ কি, আমাদের এই এক্স টেস্ট এর জন্য আমরা ওয়াই টেস্টটাকে আলাদা করে রেখে দিছি না? তো আমরা কি করব, যে সিস্টেম যে ওয়াই টেস্ট এখানে প্রেডিকশন জেনারেট করলো, আর আমাদের কাছে অরিজিনালি যে ওয়াই টেস্ট আছে, এই দুইটাকে কম্পেয়ার করে দেখব
সিস্টেম কতগুলো অ্যাকুরেটলি আমার আউটপুট জেনারেট করতে পারছে। সো অ্যাকুরেসি কম্পেয়ার করার জন্য এই জন্য আমরা কি করতেছি দেখেন, অ্যাকুরেসি ভেরিয়েবলের মধ্যে রাখতেছি অ্যাকুরেসি স্কোর, কার কার সাপেক্ষে অ্যাকুরেসিটা ক্যালকুলেট করতেছি আমরা, ওয়াই টেস্ট যেটা আমরা আলাদা করে রাখছিলাম, আর হচ্ছে ওয়াই প্রেডিকশন যেটা সিস্টেম প্রেডিক্ট করছে। এই দুইটার মধ্যে অ্যাকুরেসি স্কোরটা জেনারেট হবে মডেল 1 এর জন্য, মডেল 2 এর জন্য। দুইটাই ওই অ্যাকুরেসি মডেল 1 অ্যাকুরেসি মডেল 2 এই দুইটা ভেরিয়েবলের মধ্যে রয়ে গেল। বুঝতেছি? এখন আমরা জাস্ট হচ্ছে আমাদের প্রেডিকশন করা শেষ, এখন আমরা ক্লাসিফিকেশন রিপোর্টটা জেনারেট করব। প্রথম মডেলের জন্য আমরা রিপোর্টটা জেনারেট করব, এই ক্লাসিফিকেশন রিপোর্ট, এটা বিল্ট ইন ফাংশন, এটার সাহায্যে সেখানে আমরা কোন কোন প্যারামিটার দিচ্ছি, ওই টেস্টের যে ভ্যালুটা আমরা রাখছিলাম আর যেটা আমরা প্রেডিক্ট করলাম সেটার উপর ভিত্তি করে দুইটা মডেলের আমরা ক্লাসিফিকেশন রিপোর্টটা তৈরি করলাম। তারপর হচ্ছে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল সবগুলোকে আমরা এখানে প্রিন্ট করব। এখন যদি আমি এই মডেল এই অংশটুকু রান দেই, খেয়াল করেন এই অংশটুকু রান দিলে আমার রান কমপ্লিট। আমরা যদি এখন নিচের দিকে আসি, দেখেন প্রথম মডেলের জন্য অ্যাকুরেসি কত পার্সেন্ট আসছে, 95%। সেকেন্ড মডেলের জন্য অ্যাকুরেসি 95%। এখানে কি কোনো ওভারফিটিং প্রবলেম হয়েছে বলেন তো? অ্যাকুরেসি তো কোনো চেঞ্জ হয় নাই। এখন মানে টেস্ট ডাটা এবং ডাটা তো সেম রেজাল্ট। এখানে আমরা আসলে আলাদা করে কোনো ডাটা রাখি নাই, আনসিন কোনো ডাটা নাই। এই জন্য আমরা আসলে এখানে প্র্যাকটিক্যালি বুঝতে পারতেছি না, কারণ আমাদের এই মডেলটাতে কোনো আনসিন ডাটা নাই। যদি আনসিন ডাটা থাকতো তাহলে আমরা এই ওভারফিটিংটা ইস্যু প্রবলেমটা বুঝতে পারতাম। কিন্তু আমরা কি কনসেপ্টটা ধরতে পারছি কিনা, যেখানে আসলে আমরা ওভারফিটিং বোঝার জন্য কি কাজ করলাম। আমার মেইন উদ্দেশ্য ছিল দুইটা, একটা হচ্ছে ডিসিশন ট্রিটাকে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে দেখানো, এই এনভায়রনমেন্টের সাথে পরিচিত করা। সেকেন্ড উদ্দেশ্য ছিল ওভারফিটিং এর কারণটা এক্সপ্লেন করা। যদিও আমি আউটপুটটা দেখাইতে পারিনি আপনাকে, কিন্তু কারণটা কি বুঝাইতে পারছি কিন্তু, যে আমরা মডেল কমপ্লেক্সিটি দুইটা মডেল তৈরি করছিলাম। প্রথম মডেলটা ছিল আমার খুবই সিম্পল মডেল, আর সেকেন্ড মডেলটা ছিল কমপ্লেক্স মডেল। আমার সেকেন্ড মডেলের ক্ষেত্রে আনসিন ডাটা নরমালি ওভারফিটিং হওয়ার একটা চান্স তৈরি হবে, তাই না? সো এইটুকুই হচ্ছে ছিল আমাদের পাইথনের প্রথম প্রোগ্রামটুকু।